আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব ফাইবার নিয়ে। ফাইবার নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের ধারণা প্রচলিত আছে, অনেক ভুল ধারণা প্রচলিত আছে। ফাইবারকে আমরা অনেকেই মনে করি এটা আমাদের অবশ্যই খেতে হবে, না খেলে সর্বনাশ। এটা আমাদের স্বাস্থ্যের জন্যে ম্যাজিক্যাল কতগুলো আম সুবিধা দেবে। তো সেগুলি কি আসলে বাস্তব? সেগুলো কি আসলে সঠিক? সেই প্রশ্নেরই জবাব আজকে আমরা জানার চেষ্টা করব নিক নরউইটসের একটি আম ভিডিও থেকে। নিককে আপনারা যারা চেনেন না তাদের জন্য চট করে বলে রাখি, নিক দেখতে যদিও ছোটখাটো মানে দেখে মনে হয় অল্প বয়স্ক একটা ছেলে। কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অ্যাম সে অলরেডি পিএইচডি করেছে এবং আ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সে আবার মেডিকেল ডাক্তারের যে কোর্স, সেই কোর্সও সম্পন্ন করেছে। এখন বোধহয় একেবারে শেষ পর্যায়ে অথবা কোর্স শেষ হয়ে গিয়েছে। তো অক্সফোর্ডের যে এম এম কোর্সটি তার ছিল বা পিএইচডি প্রোগ্রাম ছিল সেটা নিউট্রিশনের উপরে। আর এদিকে মেডিকেল ডাক্তারি হচ্ছে হার্ভার্ডে। সুতরাং বুঝতেই পারছেন এই ছেলে ওই যে আগুন বরাবর পোলাপান বলা হয় না? এটা ঠিক সেরকমের একটি ছেলে। তো আম সে এই ফাইবার নিয়ে আলোচনা করছিল। তা আমি আজকে আপনাদের সামনে এই আলোচনাটারই বাংলা অনুবাদ যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করব। আ নিক ইংরেজিতে ওর এই এক্সপ্রেশনে ও যেহেতু অত্যন্ত বুদ্ধিমান একটি ছেলে এবং অত্যন্ত আম আ কৌতুকপ্রিয় ও কথা বলার সময় মাঝে, মাঝে এর মধ্যে কিছু কথা ঢুকিয়ে দেয় যেটা শুনতে ইংরেজি ভাষায় শুনলে আপনার হাসি পাবে। তো সেগুলো ঢুকিয়েছে। সেগুলোকে আমি হয়তো বাংলা করে ঠিক সেই একই রকমভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারব না। কিন্তু মোটামুটি যে তথ্যগুলো মানে বৈজ্ঞানিক যে তথ্যগুলো সেগুলো আশা করি পেয়ে যাব। তো চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই। We've been told for years that fiber is a must have for gut health. মানে বহু বছর ধরে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যে অ্যা গাট হেলথ বা আমাদের অন্ত্রের সুস্থতার জন্যে আম ফাইবার আমাদের খেতেই হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। And that without it, your microbiome will crumble faster than a stale bran muffin. আর যদি আপনি এটা না খান তাহলে আপনার যে মাইক্রোবায়োম রয়েছে পেটের ভিতরে সেটা একটা স্টেল আ আ ব্রাউন মাফিন যেরকম খুব দ্রুত ক্রাম্বল করে যায় ঠিক সেইরকমভাবে আপনার মাইক্রোবায়োম পেটের যে ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে যেগুলো আমাদের জন্য দরকারি, উপকারী তারা এইভাবে করে ভেঙে নষ্ট হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। But what if I told you you don't actually need dietary fiber at all? কিন্তু আম এখন যদি আমরা বলি যে ডায়েটারি ফাইবার আসলে আমাদের একেবারে প্রয়োজনই নেই, তাহলে শুনতে কেমন শোনাবে? Sorry salad, apologies artichoke, bad news broccoli. তো উনি সালাদের জন্যে দুঃখ প্রকাশ করে সরি বললেন, সরি সালাড। তারপরে আর্টিচোক যেটা আরেকটা ফাইবার সমৃদ্ধ উদ্ভিজ্জ খাবার আমরা অনেকে খাই, সেটা সম্পর্কে খানিকটা দুঃখ প্রকাশ করলেন। এবং সঙ্গে ব্রকলি এর যে অ্যাম আ যেটাকে ফাইবারের একটা ভালো উৎস হিসেবে অনেকে খান, তাকেও খানিকটা দুঃখ প্রকাশ করলেন। Fiber might not be as essential as you've been led to believe. নিক বলছে যে ফাইবারটা আমাদেরকে যতটা গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করানো হয়েছে, সেটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়। Now, before you throw your kale smoothie at the screen in frustration, হতাশায় আপনি আপনার হাতে থাকা কেল স্মুদি অথবা আমাদের ডাক্তার মনিরুজ্জামান ভাই যেই গ্রিন স্মুদি খেতে বলে, সেইরকম স্মুদি হাতে নিয়ে কম্পিউটারের স্ক্রিনের দিকে ছুঁড়ে মারার আগেই ও আপনাকে কিছু তথ্য দেবেন। চলুন তথ্যগুলো শুনি। let's break down the science together. এই বিষয়ে যে বৈজ্ঞানিক তথ্য, চলুন সেটাকে আমরা ধাপে, ধাপে বিশ্লেষণ করি। Because the truth about fiber is way more complex and interesting than simply good or bad. তো ফাইবারটাকে শুধু সাধারণ ভালো বা খারাপ এইভাবে বিচার করার থেকেও ফাইবার আসলে অনেক বেশি জটিল এবং কৌতূহল উদ্দীপক। And importantly, if we don't address the nuances of this matter together, we will never advance the discussion. এবং আমরা যদি একত্রে এই বিষয়ের যে খুঁটিনাটিগুলো সেগুলো না জানি, সেগুলো সম্পর্কে আলোচনা না করি তাহলে আমরা এগুতে পারব না। বিজ্ঞানটাকে নিয়ে এগুতে পারব না। So, in this video, I promise you, I'm going to review facts about fiber that you should know. তাই এই ভিডিওতে ও এমন কতগুলো ফ্যাক্ট আমাদের সামনে তুলে ধরবেন যেই ফ্যাক্টগুলো আমাদের জানা দরকার। Things other people might not tell you.
যেই কথাগুলো অন্য মানুষ হয়তো আমাদেরকে নাও বলতে পারে। আমাদের মনিরুজ্জামান ভাই উনি হয়তো বলবেন না। or might not be aware of. অথবা হয়তো তারা জানেও না। মনিরুজ্জামান ভাই হয়তো উনি জানেনও না। Citing data on fiber and inflammation, microbiome diversity, short chain fatty acids, তো কি দিক থেকে এই আলোচনাটা হবে? সেটা হচ্ছে মাইক্রোবায়োম ডাইভার্সিটির উপরে আলোচনা হবে। এখানে প্রমাণ উপস্থাপন করবে নিক। on fiber and inflammation, সঙ্গে আমাদের প্রদাহের ক্ষেত্রে ফাইবার কিভাবে ভূমিকা রাখে তার যে বৈজ্ঞানিক প্রমাণ সেগুলো নিয়ে আলোচনা করবে। microbiome diversity, মাইক্রোবায়োম short chain ডাইভার্সিটি fatty acids, এবং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড যেটা কিনা ফাইবার খেলে পরে আমাদের অন্ত্রে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যেটা মানুষের দেহের জন্য উপকারী। বিউটেরিক অ্যাসিড। তো বিউটেরিক অ্যাসিডের অন্য নাম হচ্ছে বিউটেরিক অ্যাসিড থেকেই আমরা আসলে বাটার বলি। মাখন, মাখন খেতে যে বা খাওয়া যে উপকারী মা মাখনের ওই বিউটেরিক অ্যাসিডের কারণেই সেটা হয়। যাই হোক সেটা অবশ্য অনুবাদের কথা না। কিন্তু এই আলোচনায় নিক আমাদেরকে দেখাবে যে এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের দৃষ্টিকোণ থেকে ফাইবার কি ভূমিকা রাখে and I'll also explain where fiber elimination can actually be therapeutic. এবং সঙ্গে ও এই তথ্যও আমাদেরকে জানাবে যে কোথায় ফাইবার আমরা যদি খাবার থেকে বাদ দিয়ে দিই তাহলেই সেটা আমাদের জন্য স্বাস্থ্যগতভাবে উপকারী হতে পারে। Now, this video, it's meant to advance a conversation, এই ভিডিওটি আলোচনাকে একটু সামনে এগিয়ে নেবার জন্যে। not end one. এটা আলোচনা থামিয়ে দেবার জন্যে নয়। অর্থাৎ এই ভিডিওটি দেখে বা এই ভিডিওতে আপনাদেরকে একটা সিদ্ধান্ত দেয়া হচ্ছে না। বরং কতগুলো তথ্য দেয়া হবে যে তথ্যগুলো মাথায় থাকলে বিষয়টা বোঝা, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়ে পরবর্তী গবেষণাতে পরিকল্পনা করাটা সহজ হবে। তার মানে যে আলোচনাটা জারি থাকবে With that, let's dive in. এবং এই লক্ষ্য নিয়ে চলুন আমরা ঝাঁপিয়ে পড়ি। Inflammation. ১ম এ ইনফরমেশন এর কথা। কিন্তু এর মধ্যে আবার You've never অ্যাডভার্টাইজমেন্ট চলে broken a আসলো। single এই bone. You might অ্যাডভার্টাইজমেন্টটা be one of us. কোথায় গেল আমার মাউস? স্কিপ। Some people argue that fiber-rich foods are anti-inflammatory, কেউ দাবি করেন যে ফাইবার সমৃদ্ধ খাবারগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি তার মানে দেহে প্রদাহ রোধ করে, প্রদাহ তৈরিতে বাধা দেয়। but that's not entirely true. কিন্তু সেটা আসলে সম্পূর্ণরূপে সঠিক কথা নয়। For example, a landmark randomized controlled trial উদাহরণস্বরূপ একটা ল্যান্ডস্লাইড র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল দেখিয়েছে যে published in the journal Cell found that সেল জার্নালে প্রকাশিত যে এই গবেষণাটি some people were inflammatory responders to dietary fiber. তারা দেখিয়েছেন যে কিছু মানুষ আসলে ডায়েটারি ফাইবার খেলে তাদের বরং ইনফ্ল্যামেশন বাড়ে। কিছু মানুষের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে। তার মানে ফাইবার হলেই সেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং সকলের জন্যই সেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি তা হয়তো নয়। Meaning when they ate fiber, they had more inflammation. অর্থাৎ তারা যখন ফাইবার জাতীয় খাবার খায় তাদের দেহে প্রদাহ বেড়ে যায়। Reading straight from the paper, পেপারটা থেকে ওই যে গবেষণাটির কথা বলা হলো সেই গবেষণা থেকে সরাসরি যদি পড়ি আমরা তাহলে দেখতে পাই এখানে তারা লিখেছেন taken together these data suggest divergent immune system responses to the high fiber intervention with high inflammation participants exhibiting broad increases in steady state immune activation versus পরের কথা আচ্ছা ও তো পড়বে চলুন ওর কথা মুখেই শুনি taken together, these data suggest divergent immune system responses to the high fiber intervention, অর্থাৎ এই হাই ফাইবার যে ইন্টারভেনশন যেটা করা হয়েছিল অর্থাৎ যেই মানুষগুলোর ক্ষেত্রে এই ফাইবার বেশি করে খাওয়ানো হয়েছিল, দেখা গেল তাদের ইমিউন সিস্টেম আসলে বিভিন্নভাবে তাতে রিঅ্যাক্ট করেছে। এই ফাইবার খাওয়ার ব্যাপারে রিঅ্যাক্ট করেছে with high inflammation participants exhibiting broad increases in steady state immune activation. এবং যারা ওই ইনফ্লামেশন যাদের বেশি, তাদের ক্ষেত্রে ফাইবার খাওয়ার পরে দেখা গিয়েছে যে তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা ইনফ্লামেশনকে বরং আরো বাড়িয়ে দিয়েছে। Which means inflammation. যার অর্থ হচ্ছে আপনার প্রদাহ তাহলে বেড়ে গিয়েছে। ফাইবার খাওয়ার কারণে প্রদাহ বেড়েছে। To be clear, this was not the majority of participants.
এবং পরিষ্কার মানে জিনিসটাকে পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্যে যে এইরকম যে অংশগ্রহণকারী তারা কিন্তু সবথেকে বেশি যে ছিল এই গবেষণায় তা কিন্তু নয়। অল্প কিছু লোক এইভাবে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এই কথা আমাদের ভুলে গেলে চলবে না যে অল্প কিছু লোকের ক্ষেত্রে আমরা ফাইবারকে তাহলে দেখতে পাচ্ছি ইনফ্লামেশন বাড়িয়েছে। And it's also worth noting that those with lower microbiome diversity tended to be the inflammatory responders to fiber. Raising এবং সঙ্গে অন্য যে কথাটি মনে রাখতে হবে, মনে রাখা উপকারী হবে সেটি হচ্ছে যে যাদের আ ইসেতে এই অন্ত্রের মধ্যে মাইক্রোবায়োম বা ওই যে ব্যাকটেরিয়ার যে আ বিভিন্ন বিভিন্নতা সেটা যাদের কম ছিল অর্থাৎ ব্যাকটেরিয়া আ বিভিন্ন জাতের ব্যাকটেরিয়া বেশি ছিল না আরকি। বা জাতের সংখ্যাটা কম ছিল তুলনামূলকভাবে। তাদের ক্ষেত্রেই এই ইনফ্লামেশন যে ঘটনাটা সেটা বেশি ঘটতে দেখা গিয়েছে। the hypothesis that there might be protocols by which one could train up your microbiome such that it responds with a healthier anti inflammatory response to fiber and fiber rich foods. তার মানে হচ্ছে তাহলে এই কথা থেকে এরকম একটা ধারণা আমরা নিতে পারি যে তাহলে আম মাইক্রোবায়োম আমাদের পেটের ব্যাকটেরিয়াকে যদি আমরা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করি তাহলে হয়তো এই ফাইবার খেলে সেটা আমাদের দেহে কি প্রভাব ফেলবে এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কথাটা আমি আরেকবার শুনি তারপরে আপনাদেরকে আরেকবার বলি। Responds with a healthier anti inflammatory response to fiber and fiber rich foods. Protocols by which one could train up your microbiome such that it responds with a healthier anti inflammatory response to fiber and fiber rich foods. সেই কথাই বললেন আসলে যে, আমরা হয়তো এমন কৌশল মানে এই তথ্যটা জানা আমাদের জন্য উপকারী এই কারণে যে এটা জানলে তারপরে আমরা হয়তো এমন কৌশল আবিষ্কার করতে পারবো, অবলম্বন করতে পারবো যার মাধ্যমে আমাদের আ মাইক্রোবায়োমকে আমরা প্রশিক্ষণ দিতে পারবো যেন ফাইবার বা ফাইবার জাতীয় খাবার খেলে আমাদের প্রদাহটাকে সে না উম উম না বাড়ায়। It's possible, but the fact remains that some people do have a pro inflammatory response to dietary fiber. And তো সেটা হয়তো সম্ভব হবে আ হতেও পারে। কিন্তু এই কথা আমাদের অবশ্যই তাহলে স্বীকার করতে হবে এবং মনে রাখতে হবে সেটি হচ্ছে যে কিছু মানুষের জন্যে ফাইবার খেলে তাদের দেহেও আম ইনফ্ল্যামেটরি রেসপন্স বাড়িয়ে দেয়। অর্থাৎ প্রদাহ তাদের ক্ষেত্রে বেড়ে যায়। that this could have negative health consequences and contribute to or exacerbate chronic diseases. Another interesting discovery এবং এই ঘটনাটি তাদের মানে যাদের এই ফাইবার খেলে ইনফ্ল্যামেশন বাড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী অসুখ বাড়ার ক্ষেত্রে এই ফাইবার খাওয়া তাহলে ভূমিকা রাখতে পারে। and point on this paper is that fermented foods were far more universally anti inflammatory, আর এই গবেষণাতে অন্য যে মজার জিনিসটি জানা গিয়েছে সেটি হচ্ছে যে ফার্মেন্ট করা খাবার অর্থাৎ গাজানো যে খাবার আম সেই খাবারগুলো মানে আচারের মতন বানানো হয়েছে যেগুলো, সেই রকমের খাবারগুলো কিন্তু আম সবার ক্ষেত্রেই দেখা গিয়েছে ইনফ্ল্যামেশনকে কমিয়েছে। So, as a practical tip, if your goal is to reduce inflammation and eat an anti inflammatory diet, I'd capitalize on kimchi over broccoli. তো যদি আপনার উদ্দেশ্যটা হয় যে আপনি আপনার ইনফ্লামেশনকে কমিয়ে রাখার উদ্দেশ্যে একটা খাবার খাবেন, তাহলে ব্রোকলি খাবার পরিবর্তে আপনি যদি কিমচি খান, কিমচিটা হচ্ছে এরকমই ফার্মেন্টেড অর্থাৎ গাজানো এটা কি দিয়ে তৈরি করে? আম কি যেন? বাঁধাকপি দিয়ে করা হয়। আরো অন্যান্য রেসিপিও রয়েছে কিমচির। তো যদি কিমচি খান তাহলে সেটা আপনার প্রদাহকে নিশ্চিতভাবেই কমাবে। কারণ এটার আ অন্যথা দেখা যায়নি। অথচ ব্রোকলি খেলে স্বাস্থ্য বরং খারাপ হতে পারে। Make sense? Okay, moving on. Microbiome diversity. এরপরে কথা বলছেন মাইক্রোবায়োম ডাইভার্সিটির ক্ষেত্রে এই ফাইবারের যে ভূমিকা সেটা নিয়ে। One point that's often raised is that fiber depletion or elimination will decrease microbiome diversity, এখন আ একটা কথা মাঝে, মাঝেই বলা হয় যে যদি আমরা ফাইবার না খাই তাহলে আমাদের পেটের যে ব্যাকটেরিয়ার বিভিন্নতা সেটা কমে। which is a presumed marker of good health. যেই বিভিন্নতাটা অর্থাৎ বেশি ভিন্ন, ভিন্ন জাতের বেশি বিভিন্ন জাতের আম ব্যাকটেরিয়া আমাদের ইসেতে অন্ত্রে থাকাটাকে স্বাস্থ্যকর বলে বিশ্বাস করা হয়। We're going to unpack that in a moment.
যেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সেখান থেকে হয়তো ২-১ টা জিনিস শিখব। And this is fair speculation at a population level. তবে এটা হচ্ছে জনসাধারণের পর্যায়ে বা সাধারণভাবে একটা স্পেকুলেশন বা বলতে পারেন ধারণা অর্থাৎ কতগুলো প্রমাণের উপর ভিত্তি করে একটা নতুন সম্ভাবনার কথা আলোচনা। In fact, it's even speculation in which I myself have engaged. However, there আর এই যে নতুন সম্ভাবনার কথা চিন্তা করা, সেই চিন্তাটাই নিক এক্ষেত্রে করেছে, তাই সে বলল। are deeper nuances that I heretofore haven't gotten into. তো কিন্তু তার মধ্যেও আরো গভীরভাবে জানার বিষয় রয়েছে এবং আ আ এখানে সেইগুলো নিয়েই সে খানিকটা আলোচনা করবে। First, microbes in the gut can feed off more than just fiber. And আমাদের পেটের ভিতরে যে মাইক্রোবগুলো থাকে, যে ব্যাকটেরিয়াগুলো থাকে, তারা কিন্তু শুধুই মাত্র যে ফাইবার খায় তা না। ফাইবার ছাড়াও তারা কিন্তু খাবার অন্য জিনিস থেকেও খাবার পায়, খাবার খেতে পারে। eating a low fiber diet does not necessarily lead to decreased microbiome diversity. তার মানে ফাইবার খাওয়া কমিয়ে দিলেই তাতে আমাদের আ পাকস্থলী পাকস্থলী না তো আমাদের অন্ত্রের যে ব্যাকটেরিয়ার বিভিন্নতা, জাত ভিন্নতা সেটা যে কমে যাবে এই কথা নিশ্চিত করে বলা যাবে না। For example, in one impressively comprehensive case study, উদাহরণ হিসেবে একটি চমৎকারভাবে করা কেস স্টাডি এ তিনি আমাদের সামনে তুলে ধরলেন। a man who had been on a carnivore diet for 4 years had his microbiome compared to that of omnivores. And তো এই কেস রিপোর্টটাতে যেটা করা হয় যে একজন মানুষ যে ৪ বছর ধরে শুধুই মাংস খেয়ে দিন কাটিয়েছে, জীবন ধারণ করেছে। সে উদ্ভিজ্জ কোনো কিছুই খায়নি। তার সঙ্গে যারা সব রকম খাবার খেয়েছে অর্থাৎ মাংস, মাছ এবং উদ্ভিজ্জ খাবার এরকম সমস্ত খাবার খেয়েছে তাদের পাকস্থলী এই সে অন্ত্রের যে ব্যাকটেরিয়ার বিভিন্নতা সেটাকে তুলনা করা হয়েছে। plant-based people. এবং এমনকি যারা শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার খায় তাদের সঙ্গেও তুলনা করা হয়েছে। And reading from this study, এবং সেই গবেষণা থেকে যদি আমরা পড়ি She said you're sweet, আবার অ্যাডভার্ট রে and that was the moment you lost her. It's not that she didn't like you, it's উল্টোপাল্টা করতে হবে। the comparison showed surprising results. The এই তুলনাটা যে করা হয়েছে কার্নিভোরের সঙ্গে অমনিভোর এবং প্লান্ট বেসড ডায়েট যারা করছিলেন তাদের তুলনাটা অবাক করার মতন ফল দেখিয়েছে। carnivore's gut microbiome did not stand out with regards to alpha or beta diversity, indicating that it did not lack richness or diversity when compared to its omnivore counterparts. এই আ এই একজনের গবেষণায় যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে তার পেটে আলফা বা বিটা ডাইভার্সিটি যে আ সাংঘাতিকভাবে পরিবর্তন হয়েছে তা নয়। তার মানে হচ্ছে অন্যদের পেটে যেই রকম ব্যাকটেরিয়া ছিল ৪ বছর ধরে শুধুমাত্র মাংস খাওয়া এই মানুষটার পেটের মধ্যেও একই রকমের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। একই রকম জাতের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। তো তাহলে অ্যাম এটা ওই যে ফাইবার না খেলে আমাদের গাট ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, বিভিন্ন জাতের জাত বৈচিত্র্য থাকবে না, সেই দাবির বিপরীতে এটা একটা প্রমাণ। And the study also reads, our study indicates that adherence to a carnivorous diet does not cause detrimental changes in the gut microbiome. তারা আরো বলেছেন তাদের এই গবেষণায় যে যদি কেউ এই কার্নিভোরাস ডায়েট করে তাহলেই তাদের পেটের মাইক্রোবায়োমের মধ্যে যে নেতিবাচক পরিবর্তন হবে এই কথা তাহলে এই গবেষণা থেকে আর বলা যাচ্ছে না। বা এই গবেষণার তথ্যের উপর ভিত্তি করে এই দাবিটা আর সত্য নয় বলেই মনে হচ্ছে। Instead, it suggests the effects on the gut microbiome are due to combined influences of dietary regime and lifestyle, rather than just meat consumption alone. এবং তারা বলেছেন যে এটা নির্দেশ করে এই তুলনাটা বা এই পার্টিকুলার গবেষণাটা নির্দেশ করে যে পেটের মাইক্রোবায়োম আমাদের অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়া তারা থাকবে, এদের যে বিভিন্নতা সেটা শুধুমাত্র যে আমরা মাংস খাচ্ছি কিনা সেটার বা আমাদের কি ডায়েট আমরা করছি সেটার উপর নির্ভরশীল নয়। বরং এটা আমাদের লাইফস্টাইল কেমন এবং আম এ আ অন্যান্য আরো কিছু বিষয়ের উপরে নির্ভর করে। Further research is needed to identify which components of the carnivore diet could act as prebiotics in the absence of plant derived prebiotics and maintain gut health over time.
এবং তারা বলেছেন যে তাহলে এখন আমাদের গবেষণা করার সময় এসেছে বা আমাদের গবেষণা করা উচিত জানার জন্যে যে যারা শুধুই মাংস খাচ্ছে তাদের ক্ষেত্রে প্রিবায়োটিকটা কোত্থেকে আসছে? মাংস খেয়েই যে জীবন ধারণ করছে তার পেটেও ব্যাকটেরিয়া বেঁচে আছে। আর ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে প্রিবায়োটিক জাতীয় খাবার যেগুলো। তো তাহলে মাংসের মধ্যে তো ফাইবার নেই। তাহলে এই ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো কি খেয়ে বাঁচছে বা খাবারটা কোত্থেকে পাচ্ছে এ বিষয় নিয়ে গবেষণা করা উচিত। Granted, this is a case study, but even an n equals 1 is sufficient to make the point that even with complete fiber elimination for 4 years, the microbiome doesn't just get starved off. তো যদিও এটা একটা আম একজনের কাহিনী মাত্র। তো সেটা দুর্বল একটা প্রমাণ। কিন্তু আম এই যে ফাইবার না খেলে আমাদের মাইক্রোবায়োম এর যে ডাইভার্সিটি সেটা থাকবে না। এই তত্ত্বটার বিরুদ্ধে কিন্তু এই একটা প্রমাণই, একজনের প্রমাণই এই তত্ত্বটাকে ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট। তো ৪ বছর ধরে ফাইবার থেকে দূরে থাকার পরেও যে তার পেটের মাইক্রোবায়োম যে না খেয়ে মরে যায়নি, যেটা নির্দেশ করে যে আ মাইক্রোবায়োম শুধুমাত্র ফাইবারের উপরে নির্ভরশীল নয়। It's not that simple. And if you want to toss another really interesting wrench at this microbiome diversity issue, If you can dodge a wrench, you can dodge a ball. What? consider that more diversity isn't necessarily better. আর এই আলোচনার মধ্যে আমরা যদি আরো কিছু জটিলতা ঢুকিয়ে দিতে চাই, যেটা একটা হাস্যকর উদাহরণ দিয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন একটা ভিডিও ক্লিপের মাধ্যমে। তাহলে আমাদের মনে রাখা দরকার যে এই বিভিন্ন জাতের ব্যাকটেরিয়া থাকাটাকে যে আমরা ভালো মনে করি, এটার কি কোনো নিশ্চিত প্রমাণ আছে? এই কথাটা কি আসলে বিজ্ঞানসম্মত, প্রমাণিত? In fact, in a recent 2025 study, মজার ব্যাপার হচ্ছে যে ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় published in Cell, researchers tried to restore the human gut microbiomes of those in industrial settings with এই সেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় রিসার্চাররা ইন্ডাস্ট্রিয়াল সেটিং এ অর্থাৎ কি বলে এটাকে? ইন্ডাস্ট্রিয়াল সেটিং এর বাংলা কি করব ঠিক বুঝতে পারছি না। তো ইন্ডাস্ট্রিয়াল সেটিং এ লোকদের পেটের যে মাইক্রোবায়োম সেটাকে উদ্ধার করার চেষ্টা করেছেন। এটাকে রিস্টোর করার চেষ্টা করেছেন। a diet mimicking non-industrialized dietary patterns. যেখানে এই যারা অংশ নিয়েছেন তাদেরকে একটা নন ইন্ডাস্ট্রিয়ালাইজড ডায়েটারি প্যাটার্ন দিয়ে তাদের পেটের যে ব্যাকটেরিয়া সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। And ironically, the diet they chose was primarily plant-based, এবং দুঃখের ব্যাপার যে তারা দুঃখের ব্যাপার বা এই এটাকে কিভাবে বলবো? আইরনিক্যালি মানে হচ্ছে যে আইরনিক্যালি বলা হয় এমনভাবে যে যখন একটা জিনিসকে আমরা উপকার হবে ভেবে বেছে নিলাম কিন্তু তারপরে ফলাফলে দেখা গেল উপকার হয়নি। তখন সেটাকে বলা হয় আইরনিক। তো সেইরকম অর্থে তিনি বলার চেষ্টা করছেন যে প্ল্যান্ট বেসড ডায়েটকে বেছে নেয়া হয়েছিল এই ক্ষেত্রে। অথচ ফলাফলে দেখা গিয়েছিল যে প্ল্যান্ট বেসড ডায়েট বেছে নেওয়াটা উপকারী ফল দেয়নি। তো চলুন পুরো কথাটা শুনি তাহলে হয়তো ধারণাটা পরিষ্কার বুঝতে পারব। featuring beans, sweet potato, rice, cucumbers, cabbage, artichokes, peas, and onions, but this plant-based diet decreased microbiome diversity. সেটাই বলার চেষ্টা করেছিলাম যে, এই যে বিভিন্ন আম উদ্ভিজ্জ কতগুলো খাবারের নাম তিনি বললেন। এই খাবারগুলো ইন্ডাস্ট্রিয়াল সেটিং এ অর্থাৎ যেখানে জীবনযাত্রাটা খানিকটা যান্ত্রিক, সেই একটা পরিবেশে আ অংশগ্রহণকারীদেরকে রাখা ছিল এবং তাদেরকে এই উদ্ভিজ্জ আম নন ইন্ডাস্ট্রিয়াল খাবার খাওয়ানো হয়েছিল এবং ফলাফলে দেখা গেল যে তাদের পেটের যে ব্যাকটেরিয়ার বিভিন্নতা সেটা বরং কমে গিয়েছে। যদিও সেটা বাড়বে বলে তারা আশা করেছিলেন। I'll repeat that. The plant-based, carbohydrate-rich diet decreased microbiome diversity. তো কথাটাকে তিনি আরেকবার আমাদেরকে সহজ করে বোঝালেন। তিনি বললেন যে, উদ্ভিদ ভিত্তিক শর্করা বেশি এইরকম একটি ডায়েট যখন করানো হলো, তখন দেখা গেল সেটা তাদের অংশগ্রহণকারীদের পেটের যে ব্যাকটেরিয়ার বিভিন্নতা সেটাকে বরং কমিয়ে দিয়েছে। Nevertheless, some cardiometabolic benefits were noted, including weight loss and improved inflammatory markers.
তবে সঙ্গে তারা কিছু উপকারী দিকও পেয়েছিলেন। যেমন এই ডায়েট যারা করেছে তাদের ওজন কিছু কমেছে এবং তাদের ইনফ্ল্যামেশনের যে মার্কার সেটাও খানিকটা কমেছে। So the big picture takeaways here are two. One, a low fiber diet, even a no fiber diet, doesn't necessarily decrease diversity. তো এখান থেকে যেই বড় দুটো জিনিস আমরা শিখতে পারি তার ১ নম্বরটা হচ্ছে যে সীমিত আম আঁশযুক্ত খাবার বা সীমিত ফাইবারযুক্ত খাবার অথবা ফাইবার শূন্য খাবার নিশ্চিতভাবে আমাদের ব্যাকটেরিয়ার যে বিভিন্নতা সেটাকে কমিয়ে দেয় এই দাবি করা যাবে না। And two, more microbiome diversity isn't necessarily better. এবং পেটে এই অতিরিক্ত থাকাটা বা বিভিন্নতা ব্যাকটেরিয়ার জাতের বিভিন্নতা যত বেশি থাকবে ততই ভালো এই কথাও বলা যাবে না। কারণ এই যে শেষের যে উদাহরণটা তিনি দিলেন সেখানে কিন্তু লোকগুলোর ওজন কমেছে, ইনফ্ল্যামেটরি মার্কার কমেছে। তার মানে স্বাস্থ্যগতভাবে তারা উপকার পেয়েছেন। অথচ তাদের পেটে মাইক্রোবায়োম যে ডাইভার্সিটি সেটাও কমেছে। তো তাহলে মাইক্রোবায়োম ডাইভার্সিটি বেশি থাকলেই উপকার এই দাবিটাও এখন তাহলে করা যাচ্ছে না। Okay, moving on. Short chain fatty acids. এইবারে তিনি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড সম্পর্কে কথা বলছেন। Another criticism of low fiber diets is that they will reduce levels of beneficial compounds made by the gut called short chain fatty acids. আঁশের বা ফাইবার খাওয়ার পক্ষে আরেকটা যুক্তি হচ্ছে যে যদি আমরা এটা না খাই তাহলে আমাদের বৃহদন্ত্রে যে ফাইবার পচিয়ে বা গাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে আমরা সেটা তাহলে পাবো না। Or SCFAs for short. শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডকে SCFA বলা হয় সংক্ষেপে। এবারে আবার অ্যাডভার্ট এসছে। এখন আমাকে বিগ করতে হবে। কারণ এই অ্যাডভার্টের সঙ্গে যদি In আমার ভিডিওটা আপলোড করি 1961, তাহলে R.W. Nelson was YouTube আমাকে creating ধমক দেবে। Which are the products or thought to be the products of bacterial fermentation of dietary fibers. আর এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড যেটা SCFA সেটাকে ধারণা করা হয় যে এটা হচ্ছে আমাদের অন্ত্রে ডায়েটারি ফাইবারকে পচিয়ে ব্যাকটেরিয়ারা তৈরি করে। However, when we look at the human data and consider the physiology, the story evolves. কিন্তু আমরা যদি মানুষের মধ্যে করা গবেষণার উপাত্তের দিকে তাকাই এবং মানুষের বৃত্তি মানে শরীরবৃত্তীয় যে প্রক্রিয়া তার দিকে তাকাই তাহলে গল্পটা বরং একটু ভিন্নতা লাভ করে। For example, in a 2024 randomized controlled trial comparing people eating a low fiber ketogenic diet for 12 weeks to people eating higher fiber diets, short chain fatty acid levels, including the key SCFA butyrate, were not reduced on the ketogenic diet after 12 weeks. তো একটি randomized control ট্রায়াল করা হয়েছিল যেখানে ১২ সপ্তাহ ধরে একদল অংশগ্রহণকারীকে কিটোজেনিক ডায়েট করানো হয়েছিল যেখানে ফাইবার ছিল কম এবং অন্য দলটিকে আম ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়েছিল এবং দেখা গেল যারা কিটোজেনিক ডায়েট করেছেন এবং তাদের খাবারে ফাইবার ছিল না, তাদের ক্ষেত্রে যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড কমেছে তা নয়, বরং বেড়েছে। তো তাহলে ফাইবার খেলেই শুধুমাত্র যে আমরা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড পাবো, এ কথাটি তাহলে এখান থেকে আর বলা যাবে না। Furthermore, it's worth noting that the ketone body beta hydroxybutyrate has structure and functional overlap with butyrate. No আর কিটোন যেটা মানবদেহে সবচেয়ে উপকারী কিটোন যেটাকে বলা হয় বিটা হাইড্রক্সি বিউটারেট, আ ৩ রকমের কিটোন রয়েছে। তো এটা তার মধ্যে একরকম এবং এই রকমটাই আমাদের দেহে আসলে প্রধানত ব্যবহৃত হয়। তো এই বিটা হাইড্রক্সি বিউটারেটের যে বিউটারেট নামটা অংশটা এটা শুনলেই বুঝতে পারবেন যে এটা ওই বিউটারিক অ্যাসিডের সঙ্গে এটার গঠনগত সাংঘাতিক মিল রয়েছে। অর্থাৎ বিউটারিক অ্যাসিড এবং বিটা হাইড্রক্সি বিউটারেট খুব কাছাকাছি জিনিস। No surprise, right? You can tell from the names. In other words, even were butyrate levels reduced on a ketogenic diet. Again, this was not the case in this study, but even if it were the case, beta hydroxybutyrate can carry out many of the functions that butyrate can, including তো অ্যাম যদিও আমরা ফাইবার খাওয়া বন্ধ করে দিলে আমাদের যে বিউটারিক অ্যাসিড যেটা তৈরি হওয়ার কথা সেটা তাহলে হবে না। কিন্তু আ সেটা না হলেও কিটোজেনিক ডায়েট যারা করেছেন তাদের ক্ষেত্রে দেখা গেল যে আ বি এই বিউটারিক অ্যাসিড আমাদের দেহে যেই কাজগুলো করত সেই কাজগুলো এখন বিটা হাইড্রক্সি বিউটারেট এসে করে দিচ্ছে। fueling cells that line the gut and stimulating various important cell surface receptors.
তো এই বিউটরিক অ্যাসিড কি কাজগুলো করত? সেটা হচ্ছে আমাদের আ অন্ত্রের চারপাশে যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোকে শক্তি আম সরবরাহ করত এই বিউটরিক অ্যাসিড। কিন্তু সেই শক্তি এখন আমরা বিটা হাইড্রক্সি বিউটারিট থেকেও পেয়েছি এই কেটোজেনিক ডায়েট করলে। আর সঙ্গে আম স কোষের সারফেসে, কোষের আবরণের মধ্যে যে রিসেপ্টর গুলো আছে, বিভিন্ন রকমের রিসেপ্টর, যেখানে এই বিউটারিক অ্যাসিড যুক্ত হয়ে বিভিন্ন কাজ করত, সেই জায়গাগুলোতে এখন বিটা হাইড্রক্সি বিউটারেট যুক্ত হয়ে একই কাজগুলো করে ফেলেছে। তো তার মানে কেটোজেনিক ডায়েট থাকা অবস্থায় আ আপনি যদি ফাইবার না খান, কম খান, তাহলেও ফাইবার খেলে যে উপকারগুলো পাওয়া যাবে বলে বিশ্বাস করা হয়, সেই উপকারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। So, simply put, a low fiber, low carb diet does not appear to reduce short chain fatty acid levels. তো এক কথায় বলতে হবে যে সীমিত ফাইবার সমৃদ্ধ, সীমিত শর্করা ভিত্তিক একটা খাদ্য অভ্যাস যদি কেউ করেন, তাহলে সেটা আ তাদের যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের মাত্রা কমিয়ে দেবে এইরকম দেখা যাচ্ছে না। দেখা গিয়েছে যে তাদের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা আসলে কমেনি, যদিও তারা আম এই যে ফাইবার জাতীয় মানে খাবার থেকে ফাইবার কমিয়ে দিয়েছেন। Okay. Finally, therapeutic fiber elimination. এইবারে শেষ যে টপিক যেটা ছিল সেই বিষয়, সেটা হচ্ছে যে ফাইবারটাকে খাদ্য থেকে সরিয়ে দিলে যে উপকার হয় সেই বিষয়ে আলোচনা। It's important to bear in mind that every person's circumstance is different. এই কথা অবশ্যই খেয়াল রাখতে হবে এই আলোচনায় এগোনোর আগে, যে প্রত্যেকটা মানুষের অবস্থা ভিন্ন, ভিন্ন। আমাদের আমাদের সবার মানে প্রত্যেকটা মানুষই আমরা ভিন্ন। এই কথাটি খেয়াল রেখে তারপরে আলোচনাটা এগিয়ে নিতে হবে। And some people may be dealing with gastrointestinal conditions that could actually benefit from fiber reduction or even complete fiber elimination. এবং এমন মানুষ রয়েছে বা এমন মানুষের অন্ত্রে এমন কিছু কন্ডিশন, এমন কিছু অসুখ থাকতে পারে, যেই ক্ষেত্রে যদি তাদের খাদ্য থেকে ফাইবারকে কমিয়ে দেয়া হয় অথবা কমপ্লিটলি বাদ দিয়ে দেয়া হয়, তাহলেই তাদের উপকার হবে। In some cases of irritable bowel syndrome with constipation, fiber elimination can actually improve constipation. তো যদি কারো ইরিটেবল বাউল সিনড্রোমের সঙ্গে আম থাকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের খাবার থেকে এই ফাইবার সরিয়ে দিলেই বরং তাদের কনস্টিপেশনটা কমে যায়। As reported in this widely circulated report, where those who stopped fiber intake completely had increased bowel movement frequency and 100% elimination in symptoms of bloating and straining. যেমন এই গবেষণাটি, যেটি অত্যন্ত জনপ্রিয় একটি গবেষণা, যেখানে দেখানো হয়েছে যে যারা ফাইবার খাওয়া কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে, তাদের কনস্টিপেশন সেরে গিয়ে তাদের দৈনিক পায়খানা করার যে সহজভাবে পায়খানা করার যে অভ্যাস, সেটা ফিরে এসেছে এবং পেটের মধ্যে যে অস্বস্তি বা কষ্ট লাগার যে ব্যাপারগুলো ছিল, সেগুলো দূরীভূত হয়েছে। Sounds pretty good if you have IBS with constipation. যদি আপনার এই কোষ্ঠকাঠিন্যের সহ IBS থেকে থাকে, তাহলে এই ফলাফল তার জন্যে অবশ্যই অত্যন্ত লোভনীয় একটা ফল। And for those with inflammatory bowel disease, IBD, fiber elimination can also be beneficial. যাদের ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা IBD আছে, তাদের ক্ষেত্রেও এই ফাইবার সরিয়ে দেওয়াটা ভালো বা উপকারী ভূমিকা রাখতে পারে। In fact, treatment resistant cases of Crohn's disease are pretty responsive to fiber free diets and can be prescribed and promote remission in 60 to 85% of cases. মানে অবাক হবার মতন তথ্য যে অ্যা যাদের ক্রোনস ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের ফাইবার খাওয়া যদি কমিয়ে দেয়া হয় বা বাদ দিয়ে দেয়া হয়, তাহলে তাদের অসুখ ৬০ থেকে ৮৫% রোগীর ক্ষেত্রে তাদের অসুখও নাই হয়ে যায়। ক্রোনস ডিজিজ থাকে না। অকল্পনীয় মানে অবিশ্বাস্য তথ্য, তাই না? The mechanism is thought to have to do with changes in the microbiome, particularly in an intestinal pathobiont called Mucus beryllium. তো এটা কিভাবে হয় তার কৌশলটা বা পদ্ধতিটা ব্যাখ্যা করতে গিয়ে ধারণা করা হয় যে যদি ফাইবার আমরা না খাই, তাহলে পেটের মধ্যে একটা বিশেষ ধরনের যে ব্যাকটেরিয়া, সেটার সংখ্যায় কিছু পরিবর্তন হয়, যা এই অসুখ থেকে আমাদেরকে মুক্তি পেতে সহায়তা করে।
as has been reported in this paper in Cell Host and Microbe, which you can read if you want more. আর প্রমাণ হিসেবে তিনি এই গবেষণাটির কথা বললেন। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে এই যে গবেষণাটির নাম দেখতে পাচ্ছেন, এই নাম দিয়ে Google সার্চ করে পড়তে পারেন। And of course, there was our case report in which 10 people on a carnivore diet went into complete remission from inflammatory bowel disease. এবং তারপরে তিনি উপস্থাপন করলেন তাদের নিজের করা গবেষণার কথা, যেখানে ১০ জন কার্নিভোর মানুষ যখন মানে ১০ জন লোক যখন নাকি কার্নিভোর খাদ্য অভ্যাস করতে শুরু করলেন, তখন তাদের আ আ অন্ত্রের অসুখ একেবারেই সেরে গেল। Now, I'm not saying our case series is gold standard evidence. কেস সিরিজ গোল্ড স্ট্যান্ডার্ড বা অত্যন্ত উচ্চমানের প্রমাণ তা আমরা বলছি না। I think it's pretty good. It's not an RCT, but there's no কিন্তু এটা যদিও randomized কন্ট্রোল ট্রায়াল নয়, কিন্তু তাই বলে এটাকে ফেলে দেওয়ার মতোও নয়। ১০ জনের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে এটাকে আর ফেলে দেওয়ার মতো দাবিও এটি নয়। denying that these patients, these human patients benefited and lives were saved. এই কথা কিছুতেই অস্বীকার করা যাবে না যে এই ১০ জন মানুষ খাবার থেকে শর্করা বাদ দেওয়ার এই ফাইবার বাদ দেওয়ার পরে তারা উপকার পেয়েছেন। তাদের জীবন রক্ষা হয়েছে। এ কথাকে অস্বীকার করা যাবে না। These are real people with real stories. আর এই লোকগুলো হচ্ছে আসল মানুষ। তাদের নিজেদের গল্প নিয়ে তাদের কাছে এটাই সত্য যে ফাইবার খাওয়া কমিয়ে দিয়ে শুধু মাংস খেয়ে তারা উপকার পেয়েছেন। So, what's the bottom line here? তাহলে শেষ কথাটা কি? এই এত তথ্য দেওয়ার পরে আমরা সিদ্ধান্তটা কি নেব বা সারাংশ হিসেবে কি বলবো? Fiber isn't inherently good or bad. শেষ কথা হিসেবে বলতে হবে যে ফাইবারটাকে সহজ ভাষায় আমরা ভালো বা খারাপ কোনটাই বলতে পারবো না। It's about context. And এটা নির্ভর করে যে আপনি কোন প্রেক্ষাপটে ফাইবারের কথা বলছেন তার উপরে। কার ক্ষেত্রে, তার দেহে ব্যাকটেরিয়ার কি অবস্থা, ভাইরাসের কি অবস্থা, ইনফ্লামেশন এর কি অবস্থা, তার জেনেটিক কোনো ব্যাপার-স্যাপার রয়েছে কিনা ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু এর মধ্যে আলোচনার মধ্যে আসতে হবে। individual responses. এবং ফাইবার খাওয়া একেকজনের ক্ষেত্রে একেক রকমের ফল দিতে পারে, এই কথা আমাদের মাথায় রাখতে হবে। Your n equals 1 story. Your n equals 1 microbiome. তো এই ক্ষেত্রে আপনি এই ফাইবার খেলে কি হয় সেটা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। n equals to 1 স্টোরির অর্থটা হচ্ছে এরকম যে আপনার ক্ষেত্রে ফলাফলটা কি হয় আপনাকে পরীক্ষা করে বুঝতে হবে। While fiber can be beneficial for some people, others may actually thrive on a low fiber or even zero fiber diet. ফাইবার যদিও কিছু মানুষের জন্য উপকারী, অন্যদের ক্ষেত্রে হয়তো ফাইবার কমিয়ে দেওয়া এবং অথবা কমপ্লিটলি ফাইবার খাওয়া বন্ধ করে দেওয়াটা তাদের জন্য উপকারী। Gut health is not one size fits all. অন্ত্রের স্বাস্থ্য যে এক কথা দিয়ে সবার অন্ত্রের বা একটা কৌশল দিয়ে সকলের অন্ত্রের সুস্বাস্থ্য নিশ্চিত করা যাবে, এই কথা বলা যাবে না। Now, if you found this video insightful, don't just leave, stick around. Click that Brocco like button, digest the subscribe button, and feed the comments below with your thoughts. Stay curious. তারপরে তার স্বভাবসুলভ যে আ কৌশল করে তার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলা, সেটা হয়ে গেল। যারা আপনারা ইংরেজি বোঝেন, তারা অবশ্যই নিক নরউইটসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিক মানে অসম্ভব, অকল্পনীয় রকমের বুদ্ধিমান একটি ছেলে, মেধাবী একটি ছেলে এবং তার সে অনেকগুলো গবেষণা অতি দ্রুত সে গবেষণা করতে পারে। অনেকগুলো গবেষণা সে সম্প্রতি প্রকাশ করেছে এবং তার গবেষণাগুলো থেকে আমরা চমৎকার, চমৎকার সব তথ্য পাচ্ছি যেগুলো আমাদের জানা দরকার। আমাদের স্বাস্থ্যের আ সুরক্ষার জন্যে এই তথ্যগুলো আমাদের জানা দরকার। তো আলোচনা শেষ। তাহলে এই আলোচনা থেকে ফাইবার সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটাকে এক কথায় ভালো বা খারাপ আর বলা যাবে না। আপনার নিজের ক্ষেত্রে ফাইবার খেয়ে যদি উপকার পান তাহলে সেটাই আপনার জন্য সত্য। আর যদি ফাইবার খেলে বা খাওয়া বন্ধ করে আপনার উপকার হয় তাহলে সেটাই আপনার জন্য সত্য। তো আম সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলটাতেও যদি একটু সাবস্ক্রাইব করে দেন, আমার ফেসবুকেও যদি একটু ফলো করে দেন তাহলে বোধহয় আমারও কিছু উপকার হয়। আমার তথ্যগুলো যত বেশি লোকের মধ্যে প্রচার করবেন তত আ আ উপকার হবে এবং অনেক বেশি মানে যাদেরকে আপনি শেয়ার করবেন তাদেরও কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তো আজকে এইখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে বিদায়। আসসালামু আলাইকুম।